ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইস্পাহান ও খারভে পাল্টা আক্রমণ। হরমুজ খুলতে তেহরানকে 6 এপ্রিল পর্যন্ত সময় দিলেন ট্রাম্প। I say they're lousy fighters, but they're great negotiators. They are begging to work out a deal. মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীকে রুখতে 10 লাখেরও বেশি ইরানি যোদ্ধা প্রস্তুত। সেনা সংকটের কথা স্বীকার করল ইসরায়েল। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। শুরুতেই দেশের খবর জানাবো। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বাধীনতা দিবসের আলোচনা সভা এবং গতকাল কিন্তু স্বাধীনতা দিবসটি ছিল এবং তারপরে আজকে তাদের কর্মসূচি রয়েছিল। সেটি রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে সেই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান অতিথি হিসেবে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি তার সঙ্গে কিন্তু বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ রয়েছেন, একই সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ এখানে বিএনপিপন্থী অর্থাৎ বিএনপির যারা স্বাধীনতা দিবস উপলক্ষে যারা এখানে বক্তব্য রাখছেন, অনেকে বুদ্ধিজীবী রয়েছেন, শিক্ষক। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলের বিএনপি যে আসলে অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব কিন্তু এখানে আছেন। ইতিমধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি বক্তব্য রাখছেন বিশিষ্ট শিক্ষাবিদ মাহবুবুল্লাহ, তিনি বক্তব্য রাখছেন। এই কিছুক্ষণ পরে এর আগে আমরা দেখেছি যে কয়েকজন শিক্ষকও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও তিনি কিন্তু উপাচার্য, তিনিও বক্তব্য রেখেছেন। আমরা দেখেছি এখানে তারা স্বাধীনতার সেই সময়কার যারা আত্মত্যাগ করে আত্মদান করেছেন এবং তাদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে, স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশকে নিয়ে তারা বক্তব্য রেখেছেন এবং সেখানে আমরা দেখেছি যে সেই সময়কার যে স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি তৎকালীন মেজর জিয়াউর রহমান, তার কথা কিন্তু এখানে স্মরণ করা হয়েছে এবং তাকে স্মরণ করে তার যে অবদান মুক্তিযুদ্ধে, সেই অবদানকেও তারা স্মরণ করেছেন এবং তখনকার যে প্রেক্ষাপট ছিল যে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং সেই যুদ্ধে মানুষের যে অংশগ্রহণ ছিল এবং 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের যে সম্ভ্রমহানি হয়েছে, সব সেই বিষয়গুলো নিয়ে তারাও কিন্তু সেই সময়কার স্মৃতিচারণ করেন এবং সেখানকার প্রেক্ষাপট যে বাংলাদেশ তৈরি হয়েছিল, যে 23 বছরের যে শোষণ পাক হানাদার বাহিনীদের এবং পশ্চিম পাকিস্তানের যেই শোষণ, নিপীড়ন, নির্যাতন, তার বিরুদ্ধে যে একটি মুক্তিকামী সাধারণ মানুষ যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল 71-এ, যার ঘোষণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন, যিনি সেনা কর্মকর্তা হিসাবে তিনি ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার এবং বিদ্রোহ ঘোষণা করেছিলেন পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে তার যে ঘোষণা ছিল, স্বাধীনতার ঘোষণা, সেই ঘোষণা নিয়ে কিন্তু স্মরণ করা হয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি যে আজকে সেই মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং সামনের ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে এবং স্বাধীনতা চেতনায় সেই বাংলাদেশে গড়ে তোলার প্রত্যয় কিন্তু ব্যক্ত করছেন এখানকার যারা অতিথি যারা রয়েছেন, তারা বলছেন। কিছুক্ষণের মধ্যে বিএনপি সভাপতি ছাড়াও এবং এই আয়োজনে যে সভাপতি যিনি রয়েছেন মির্জা ফখরুল ইসলাম, তিনি বক্তব্য রাখবেন। একই সঙ্গে প্রধান অতিথি যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি মাত্র প্রবেশ করেছেন এই অনুষ্ঠানস্থলে এবং তিনি কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন বলে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের যে আলোচনা সভার অনুষ্ঠানে তার সবশেষ খবর। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। ফিরছি আন্তর্জাতিক সময়ে। ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও 10 দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলতে তেহরানকে 6 এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। এর মধ্যে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইরানের ইস্পাহান ও খারভ অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল।
যেদিকেই চোখ যায় শুধুই ধ্বংসচিহ্ন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। রাজধানী তেল আবিব থেকে শুরু করে কাফর কাশেম, হাইফা, গানি, তিকভা সহ বিভিন্ন এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র ও রকেটের আঘাতে বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক যানবাহনে আগুন ধরে যায়। ইসরায়েলের বিভিন্ন সামরিক জাহাজ এবং যুদ্ধ বিমানের জ্বালানি ট্যাঙ্কে হামলার দাবি করেছে ইরানের সেনা সদর দফতর। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন অবস্থানে হামলা চালিয়েছে তেহরান। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ইরাকের আনবার প্রদেশের হাব্বানিয়া সামরিক ঘাঁটিতে হামলায় সেনা সদস্য সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত হানার খবর পাওয়া গেছে পশ্চিম তীরেও। ইরানের ইস্পাহানের একটি অপটিক্স ইন্ডাস্ট্রিজের ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে খার্ভ অঞ্চলেও। আইআরজিসির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরের হত্যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বন্ধুত্ব ও সহযোগিতার উৎকৃষ্ট উদাহরণ বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতি চুক্তি করতে ইরান মরিয়া হয়ে আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া নিরুপায় ইরানের কাছে যুদ্ধবিরতি ছাড়া আর কোনো পথ খোলা নেই। ইরানের কাছে স্থায়ীভাবে পারমাণবিক আকাঙ্ক্ষা ত্যাগের এবং নতুন পথে অগ্রসর হওয়ার সুযোগ রয়েছে। আমরা দেখব তারা তা করতে চায় কিনা। যদি না চায়, আমরা তাদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন উপহার দেব। আমরা অবিরাম তাদের উপর হামলা চালিয়ে যাব। তারা এ বিষয়ে কিছুই করতে পারবে না। চলমান যুদ্ধের অবসান ঘটাতে এবং শান্তি আলোচনায় নিজেদের সদিচ্ছা প্রমাণ করতে ইরান যুক্তরাষ্ট্রের 10টি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ইরানের এই পদক্ষেপকে উপহার ও ভালো ইঙ্গিত হিসেবে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ নিশ্চিত করেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে এবং এতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। খুব দ্রুতই একটি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উইটকফ। এদিন ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও 10 দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। পোস্টে ট্রাম্প জানান, ইরান সরকারের অনুরোধে দেশটির জ্বালানি স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন সেনাদের রুখতে 10 লাখের বেশি সেনা প্রস্তুত করেছে ইরান। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী আইআরজিসিতে যোগ দিতে তরুণদের ঢল নেমেছে। বিশেষজ্ঞদের মতে নিজেদের প্রতিরক্ষাকে জনযুদ্ধে রূপ দিতে চাচ্ছে ইরান। অন্যদিকে ইরান হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে সেনা সংকটের কথা স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হার মানতে নারাজ ইরানের প্রতিরক্ষা বাহিনী। মার্কিন সেনাদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে প্রস্তুতি নিয়েছে তেহরান। সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত ফোর্স 82তম এয়ারবোর্ন ডিভিশনের সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এমন ঘোষণার পরে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়, দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান মোকাবিলায় 10 লাখেরও বেশি ইরানি যোদ্ধাকে সংগঠিত করা হচ্ছে। বার্তা সংস্থাটি আরও জানায়, দেশটির হাজার হাজার তরুণ বাসিজ, ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এবং সেনাবাহিনীর সদর দফতরে যুদ্ধে অংশগ্রহণের জন্য গণ আবেদন জমা দিচ্ছে। তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে যুদ্ধের ময়দানে বড় শক্তি হিসেবে দেখছে তেহরান। ইরান স্পষ্ট করে দিয়েছে, হরমুজ প্রণালী খোলা বা বন্ধ, উভয় পরিস্থিতির জন্যই তারা প্রস্তুত রয়েছে। ইরানের প্রাচুর্যের মধ্যে ইসরায়েলে দেখা দিয়েছে সংকট। ইরানের বিরুদ্ধে যুদ্ধের পাশাপাশি লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে লড়াই সহ একাধিক ফ্রন্টে যুদ্ধ চালাতে গিয়ে অতিরিক্ত সেনার প্রয়োজনের কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। সামরিক মুখপাত্রের ভাষায়, নতুন প্রতিরক্ষা জোন তৈরি করতে বাড়তি সেনা অপরিহার্য, যা সরাসরি জনবল সংকটের ইঙ্গিত দেয়। একদিকে জনবল ও প্রতিরোধে প্রস্তুত ইরান, অন্যদিকে বহুমুখী যুদ্ধচাপে ইসরায়েল। বিশ্লেষকদের মতে ইরান দীর্ঘস্থায়ী প্রতিরোধের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলকে টিকে থাকতে কৌশল ও সম্পদ পুনর্বিন্যাস করতে হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নেপালের রাজনীতিতে নতুন অধ্যায়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক র্যাপার বালেন্দ্র শাহ। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি। ইরান যুদ্ধের মধ্যে তীব্র হচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত।
ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হন। তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি। এদিকে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাসান মোহাম্মদ বশিরকে হত্যার দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী। এছাড়া একদিনে নিহত হয়েছেন অন্তত 22 জন বেসামরিক নাগরিক। ইরানের পাশাপাশি ইসরায়েলের নিশানায় লেবানন। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংসের অজুহাতে দেশটির সেতু, সড়ক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হন। এছাড়া নতুন শুরু হওয়া অভিযানে প্রায় 30 জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে লেবাননের হাজির এলাকায় হামলা চালিয়ে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাসান মোহাম্মদ বশিরকে হত্যার দাবি করেছে তেল আবিব। জবাবে ইসরায়েলেও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর নাহারিয়ায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। শহরটিতে বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। আবাসিক ভবনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলি সেনাবাহিনী যানবাহন এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে মোট 40টি রকেট ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ, যার মধ্যে তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর এবং সেনাবাহিনীর উত্তর কমান্ড সদর দফতরও রয়েছে। এর মধ্যে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে লিটারানি নদী থেকে জাহরানি নদীর উত্তরে 40 কিলোমিটার পর্যন্ত এলাকা বাফার জোন ঘোষণা করেছে। সাম্প্রতিক পরিস্থিতিতে 2 সপ্তাহে 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে অনেককে রাস্তা, যানবাহন বা খোলা জায়গায় রাত কাটাতে হচ্ছে। ইরানের সঙ্গে চুক্তি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে অভিযান চালানো অব্যাহত রাখবে ইসরায়েল। ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ওয়াল্লা। সূত্রটি জানায়, ইরান ও হিজবুল্লাহর মধ্যে অপারেশনাল ও রাজনৈতিক সংযোগ সম্পূর্ণভাবে ছিন্ন করতে কাজ করছে তেল আবিব। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের বিরুদ্ধে যুদ্ধে পশ্চিমা সামরিক জোট ন্যাটো কোনো সাহায্যই করেনি বলে ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, গুরুত্বপূর্ণ এ সময়ে ন্যাটোর এমন আচরণ কখনো ভুলে যাবে না ওয়াশিংটন। এ সময় তিনি ওয়াশিংটনের জন্য মোতায়েন করা ব্রিটিশ যুদ্ধজাহাজকে খেলনা বলে তুচ্ছ করেন। তবে ভিন্ন সুরে কথা বলেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। বলেন, মার্কিন প্রেসিডেন্টের অবদানেই জোটটি এত শক্তিশালী হয়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করার পর থেকেই ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর কাছে বারবার সাহায্য চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথের নিয়ন্ত্রণে সহায়তা চাওয়া হলেও স্পষ্ট অনীহা দেখায় ইউরোপের দেশগুলো। সাফ জানিয়ে দেয়, তাদের সঙ্গে পরামর্শ ছাড়াই এ যুদ্ধে জড়িয়েছে ওয়াশিংটন। এবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতি ক্ষোভ ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে কোনো ধরনের সাহায্যই করেনি ন্যাটো। এ সময় ব্রিটিশ সামরিক সক্ষমতা নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী মার্কিন রণতরীর তুলনায় খেলনা। এমনকি ভবিষ্যতে সহায়তার প্রস্তাবকেও প্রত্যাখ্যান করে বলেন, ন্যাটোর সাহায্য আর যুক্তরাষ্ট্রের দরকার নেই। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ এ সময়ে ন্যাটোর এমন আচরণ কখনো ভুলে যাবে না ওয়াশিংটন। ন্যাটোর যখনই সাহায্য প্রয়োজন হয়েছে আমরা ছিলাম। আমরা ইউরোপকে রাশিয়া থেকে রক্ষা করতে সবসময় প্রস্তুত, কিন্তু তারা আমাদের রক্ষা করতে এগিয়ে আসে না। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে অবশ্য ভিন্ন সুরে কথা বলেছেন। তার দাবি, ট্রাম্পের চাপেই ন্যাটো দেশগুলো প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বাধ্য হয়েছে এবং জোট এখন আগের চেয়ে বেশি শক্তিশালী। 2025 সালের রিপোর্ট অনুযায়ী প্রথমবারের মতো সব সদস্য দেশ জিডিপির 2% প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্য পূরণ করেছে, যা রুটের মতে ট্রাম্প প্রশাসনের বড় অর্জন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পাকিস্তানের বিশেষ অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সাময়িকভাবে হত্যার তালিকা থেকে বাদ দিয়েছে ইসরায়েল। রয়টার্স জানায়, ইসরায়েলি বাহিনী ওই 2 নেতার সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করেছিল এবং তাদের উপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু পাকিস্তান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানায়, যদি এই শীর্ষ নেতাদেরও হত্যা করা হয় তবে শান্তি আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না। পাকিস্তানের এই যুক্তির পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তাদের উপর হামলা না চালানোর জন্য চাপ প্রয়োগ করে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম খবরটি প্রকাশ করেছিল। মার্কিন কর্মকর্তাদের বরাতে পত্রিকাটি জানায়, সম্ভাব্য শান্তি আলোচনার পথ সুগম করতে এই 2 নেতাকে 4 থেকে 5 দিনের জন্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
সংযুক্ত আরব আমিরাতে প্রবল বৃষ্টিপাত, দুবাইয়ে আকস্মিক বন্যায় বিপর্যস্ত জনজীবন, অস্ট্রেলিয়ায় শক্তিশালী ঘূর্ণিঝড় নারেলের আঘাত, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু মানুষ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের আঁচ লেগেছে জার্মানিতেও। চলমান যুদ্ধের কারণে দেশটিতে ক্রমশ বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। এতে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। প্রয়োজনের অতিরিক্ত তেল কেনার ক্ষেত্রেও দেওয়া হয়েছে কড়াকড়ি। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত, মধ্যপ্রাচ্য থেকে কমেছে জ্বালানি তেলের সরবরাহ। এর প্রভাব পড়েছে ইউরোপের দেশ জার্মানিতে। সংকট ঘনীভূত হওয়ায় তেলের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ। আমরা যারা গাড়ি চালাই, আমাদের এখন পেট্রোল পাম্প থেকে তেল পেতে কষ্ট হচ্ছে। এটি জার্মানির অর্থনীতির জন্য বড় হুমকি। জার্মান প্রশাসনের তরফ থেকে জানানো হয়, চলমান জ্বালানি সংকটের কারণে এখন থেকে যে কোনো পেট্রোল পাম্প দিনের মধ্যভাগে একবার মাত্র তেলের দাম বাড়ানোর সুযোগ পাবে। তবে কমাতে পারবে দিনের যে কোনো সময়। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও দামের হেরফেরের অভিযোগ পাওয়া গেলে গুনতে হবে কমপক্ষে 1 লাখ ইউরো। জার্মানিতে তেলের দাম বাড়ি যাওয়াতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবং এটা আমাদের জন্য অর্থনৈতিক থেকে শুভ লক্ষণ নয়। জার্মানিতে আমরা যখনই এখন নিউজ পোর্টালগুলো খুলছি, দেখতে পাচ্ছি যে জ্বালানির দাম অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে এবং সেটার একটা প্রভাব অবশ্যই নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে পড়বে। জার্মানিতে সাধারণত লিটার প্রতি জ্বালানি তেল বিক্রি হতো প্রায় 1.5 ইউরোর আশেপাশে, কিন্তু মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের পর থেকে তেলের লিটার বিক্রি হচ্ছে 2 ইউরোতে। এমন পরিস্থিতিতে দেশের মূল্যস্ফীতি 2% থেকে বেড়ে 3% পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। গাজা শান্তি পরিষদের পরিকল্পনায় 8 মাসে ধাপে ধাপে হামাস সহ অন্যান্য গোষ্ঠীর নিরস্ত্রীকরণের রূপরেখা দেওয়া হয়েছে। এর বিনিময়ে উপত্যকাটিতে পুনর্গঠন উপকরণ প্রবেশ, মানবিক সহায়তা বাড়ানোর অনুমতি দেবে ইসরায়েল। একই সঙ্গে গাজার প্রশাসন একটি জাতীয় কমিটির হাতে তুলে দেওয়া হবে বলেও জানা গেছে। এর মধ্যে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। দখলদারদের হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় একদিকে চলছে ইসরায়েলের বোমাবর্ষণ, অন্যদিকে বৈরী রূপ নিয়েছে প্রকৃতি। রাতভর বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে গাজা সিটি ও খান ইউনিসের বাস্তুচ্যুত শিবিরগুলোতে। তীব্র বাতাসে ভেঙে পড়েছে কাপড়ের তৈরি তাঁবুগুলো। শত শত বাস্তুচ্যুত পরিবার ভেজা মেঝে, পানিতে ডুবে থাকা বিছানা আর ভেঙে পড়া তাঁবুর মধ্যে আশ্রয় নিয়েছে। ভাঙা অবকাঠামোর কারণে রাস্তাঘাটের পয়ঃবর্জ্য ঢুকে পড়ছে তাঁবুগুলোতে, বাড়িয়ে দিচ্ছে অসুস্থতার ঝুঁকি। আমাদের কোনো সুরক্ষা নেই, বজ্রসহ বৃষ্টি হচ্ছে, আর আমরা যতই প্রস্তুত থাকি না কেন, এটি শুধুই একটি তাঁবু। আমি আমার কন্যাদের সঙ্গে তাঁবুতে থাকতাম এবং এটি আমাদের উপর 5 বার ধসে গিয়েছে। এটি নর্দমা। যেমনটি আপনি জানেন, গাজায় কোনো অবকাঠামো নেই। এর মধ্যেই গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। স্থানীয় সময় বৃহস্পতিবারও গাজা ও পশ্চিম তীরে দখলদারদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এদিকে উপত্যকা জুড়ে তীব্র হয়েছে খাবার পানির সংকট। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী উপত্যকার বহু এলাকায় এখন পানির একমাত্র উৎস পানি বহনকারী ট্রাক। খালি পাত্র হাতে এসব ট্রাকের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন হাজার হাজার ফিলিস্তিনি। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য মতে গাজা সিটির প্রায় 70% পানি সরবরাহ অবকাঠামো অচল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিষদের বিস্তারিত পরিকল্পনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। পরিষদের মহাপরিচালক নিকোলাই মালদেনোভের প্রস্তাবে 8 মাসে ধাপে ধাপে হামাস সহ গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এই প্রক্রিয়ায় অস্ত্র সমর্পণের বিনিময়ে ইসরায়েল গাজায় পুনর্গঠনের উপকরণ প্রবেশ, মানবিক সহায়তা বৃদ্ধির অনুমতি দেবে। সেই সঙ্গে প্রশাসন একটি জাতীয় কমিটির হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মালদেনোভ জানান, নিরস্ত্রীকরণ ও সেনা প্রত্যাহার সমান্তরালে এগোবে। 16 থেকে 60 দিনের মধ্যে ভারী অস্ত্র সরানো হবে এবং 90 দিনের মধ্যে টানেল নেটওয়ার্ক ধ্বংসের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 3 মাস পর শর্ত পূরণ হলে ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে গাজার সীমানায় সরে যাবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপির নেতা বালেন্দ্র শাহ। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে শপথ বাক্য পাঠ করান। 35 বছর বয়সী এই নেতার উত্থান নেপালি রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন।
দুর্নীতি, স্বজনপ্রীতি ও অভিজাত শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের কাছে তার পরিবর্তনের প্রতিশ্রুতি বেশ সাড়া ফেলেছে। নির্বাচনে তিনি সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে বড় ব্যবধানে পরাজিত করেন। প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহ এর পাশাপাশি এদিন আরও 14 জন মন্ত্রী শপথ নেন। আরএসপির সহসভাপতি স্বর্ণিম ওয়াগলে, অর্থমন্ত্রী এবং জেনজি আন্দোলনে পরিচিতি পাওয়া সুদান গুরুং স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এছাড়া শিশির খানালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়। সংযুক্ত আরব আমিরাতে প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন। ভারী দুবাইয়ে দুবাইয়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টি ও বজ্রপাত হয় দেশটিতে। এতে সড়কে পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। শারজাহ ও আজমানগামী বাস সার্ভিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ায় সমুদ্র সৈকত এড়িয়ে চলার পাশাপাশি নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বাসিন্দাদের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। গত বুধবার থেকে দেশটিতে বৃষ্টিপাত দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় নারেল। গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন অনেকে। শুক্রবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের এক্সমাউথে আঘাত হানে নারেল। একটি আশ্রয় কেন্দ্রের ছাদ উড়ে যাওয়ায় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির জ্বালানি খাতে বড় ধরনের বিঘ্ন ঘটে। জ্বালানি উৎপাদক কোম্পানি শেভরন জানায়, এলএনজি প্রকল্পে উৎপাদন ব্যাহত হওয়ায় তা পুনরুদ্ধারের চেষ্টা চলছে। গ্যাস প্ল্যান্টেও উৎপাদন ব্যাহত হয়। হোয়াইট হাউস প্রাঙ্গণে বসানো হয়েছে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্য। প্রশাসন বলছে, সাংস্কৃতিক পুনর্গঠনের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত উস্কে দিচ্ছে পুরানো বিতর্ক, যা মার্কিন সমাজে তৈরি করতে পারে বিভাজন। ইতিহাস ও সংস্কৃতি চিত্রায়নের নতুন লক্ষ্যে ট্রাম্প প্রশাসন। এ প্রচেষ্টার অংশ হিসেবে হোয়াইট হাউস প্রাঙ্গণে বসানো হয় ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্য। প্রশাসনের দাবি, এ পদক্ষেপ মার্কিন ঐতিহ্য ও পরিচয় পুনরুদ্ধারের অংশ। এক চিঠিতে ট্রাম্প জানান, ভাস্কর্যটি হোয়াইট হাউস ক্যাম্পাসের আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনের উত্তর পাশে স্থাপন করা হয়েছে। একটি ইতালীয় আমেরিকান সংগঠন প্রতিকৃতিটি উপহার দিয়েছে সরকারকে, যার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন ট্রাম্প। তবে সিদ্ধান্ত নতুন করে উস্কে দিচ্ছে পুরনো বিতর্ক। 2020 সালে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে যুক্তরাষ্ট্র জুড়ে কলম্বাসের একাধিক মূর্তি অপসারণ করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, কলম্বাসকে নায়ক হিসেবে তুলে ধরা হলেও তার উপনিবেশবাদী সহিংসতা ও আদিবাসীদের প্রতি নিষ্ঠুরতা আড়াল করা হয়। সমালোচকরা বলছেন, দাসপ্রথা ও বর্ণবাদের ইতিহাস ঘিরে যেসব প্রদর্শনী ও প্রতীকী সরানো হয়েছিল, সেগুলো আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে রয়েছে কনফেডারেল জেনারেল আলবার্ট পাইকের ভাস্কর্য পুনর্স্থাপন এবং দাসপ্রথার সমর্থক সিজার রডনির ভাস্কর্য আবারও প্রদর্শনের পরিকল্পনা। কলম্বাসকে আমেরিকার প্রথম নায়ক হিসেবে আখ্যা দেওয়ার উদ্যোগকে বৈধতা দিতে চাইছেন ট্রাম্প। তবে নাগরিক অধিকার কর্মীদের আশঙ্কা, এতে সামাজিক অগ্রগতির কয়েক দশকের অর্জন পিছিয়ে যেতে পারে। ইতিহাসের ব্যাখ্যা নিয়ে এই টানাপোড়েন মার্কিন সমাজে নতুন করে তৈরি করতে পারে বিভাজন। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইস্পাহান ও খারভে পাল্টা হামলা। হরমুজ খুলতে তেহরানকে 6 এপ্রিল পর্যন্ত সময় দিলেন ট্রাম্প। নেপালের রাজনীতিতে নতুন অধ্যায়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক র্যাপার বালেন্দ্র শাহ। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি। এবং সংযুক্ত আরব আমিরাতে প্রবল বৃষ্টিপাত। দুবাইয়ে আকস্মিক বন্যায় বিপর্যস্ত জনজীবন। অস্ট্রেলিয়ায় শক্তিশালী ঘূর্ণিঝড় নারেলের আঘাত। বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু মানুষ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ শব্দ নিবিড়। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।